ওখান থেকেই হাতের ইশারায় ডেকে চলেছে আমায়। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমায় ওর কাছে না গেলে সে মরেও যেতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির কুচিগুলো ধরে ভিড়ের মধ্যেই হাঁটা দিলাম সেদিকে। কিছুটা ভেতরের দিকে যেতেই কারো হাতের স্পর্শ পেলাম আমার পেটে, সাথে আঁচড় লাগার মতো ব্যথা। আশেপাশে প্রচুর মানুষ, কে এমনটা করতে পারে বুঝতে পারছি না, তবে স্পর্শটা চেনা। তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে পেটে হাত দিয়ে দেখলাম রক্ত বেরিয়ে গেছে। কেউ নখ দিয়ে খুব শক্ত করে আঁচড় কেটে দিয়েছে, জায়গাটা প্রচুর জ্বলছে। হঠাৎই একটা পিচ্চি ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে আমি এর আগেও দেখেছি ভার্সিটির পাশের চায়ের দোকানটাতে। আমি ছেলেটার দিকে ভুরু কুঁচকে তাকাতেই সে আমার দিকে এগিয়ে দিল মলম, টিস্যু আর একটা কাগজ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, এসব কে দিয়েছে তোমায়? ছেলেটা গম্ভীর মুখে উত্তর দিল, নীল পাঞ্জাবি পরা ভাইজান। নীল পাঞ্জাবি কথাটা শুনেই সাহেল ভাইয়ের কথা মাথায় এলো। তারপর আবার মনে হলো শুভ্র ভাইয়ার কথা। আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলেই নীল পাঞ্জাবি পরেছে। কার কথা বুঝবো আমি? তাই আবারও ছেলেটার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, নাম কি তোমার ওই নীল পাঞ্জাবিওয়ালা ভাইজানের? ছেলেটা বলল, নাম কইতে মানা করছে। কথাটা বলেই ওগুলো আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল সে। আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা উঁচু করে দেখলাম 3টা নখের দাগ। টিস্যু দিয়ে রক্তটা পরিষ্কার করে মলম লাগিয়ে নিলাম। এই ভূতের মতো কাঁধে নেচে বেড়ানো মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? হাউ ডিয়ার হিম! হাতের কাগজের দিকে নজর যাওয়ায় কাগজের ভাঁজটা মেলে ধরলাম। সেখানে লেখা, শাড়ি পরেছো ঠিক আছে, তোমার ফর্সা পেটটা কি সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? শাড়ি ঠিক না রাখতে পারলে পরো কেন? নাকি দেখাতে চাও সবাইকে যে তুমি কত সুন্দর? ছেলেরা কিভাবে তাকাচ্ছিল সে খেয়াল আছে? কেন দেখবে তোমায় অন্য কেউ? খবরদার, আবার এমন হলে খুন করে ফেলবো তোমায়। রাগ লাগছিল খুব, তাই এমনটা করেছি। বেশি ব্যথা লাগলে সরি। তোমার মন খারাপের জন্য আমি দায়ী, সেটাও আমি জানি, তাই আবারও একটা সরি। শাড়িটা ঠিক করে নিও প্লিজ। চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই চিঠি পড়ার পর ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়ি খুলে তারপর বাইরে বের হই। এরা আমাকে পেয়েছেটা কি? নিজের প্রপার্টি নাকি? সরি? হোয়াট সরি? তোর সরি দিয়ে কি আমি জুস বানিয়ে খাবো নাকি? ডাফার! রাগ আর বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেদিকে যেতেই দেখি শুভ্র ভাইয়া আর চিত্রা কথা বলছে। দুজনেই যেন হেসে গড়িয়ে পড়ছে। শুভ্রকে দেখেই রাগ উঠে গেছে মাথায়, আর চিত্রার এমন দাঁত কেলানো দেখে ইচ্ছে করছে ওর কানের নিচে কয়েকটা লাগাই। ডাফার কোথাকার! আমাকে যে এত অপমান করে, তার সাথে এত দাঁত কেলানোর কি আছে বুঝলাম না। মনটাই খারাপ হয়ে গেল। এই মুহূর্তে সব কিছু বিষাক্ত লাগছে আমার কাছে। আর কিছু না ভেবে ঘুরে দাঁড়ালাম বাসায় ফিরবো বলে। পেছনে তাকাতেই দেখি অভ্র ভাইয়া আমাকে দেখে হাসি হাসি মুখ নিয়ে বলে উঠলেন, বাহ, আজকে আমাদের বীর বালিকাকে তো খুবই মিষ্টি লাগছে, কিন্তু মুখটা প্যাঁচার মতো হয়ে আছে কেন? এমনি। ভাইয়া ভুরু নাচিয়ে বলল, ও, মন খারাপ, বুঝতে পেরেছি। তো কোথায় যাওয়া হচ্ছিল? বাসায় যাব, ভালো লাগছে না। আপনি কিন্তু এখানে? বাবার সাথে আসছি। বাবা তো এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন, 2-3 বছর অধ্যাপনাও করেছেন। সেই সুবাদে ওনাকে ইনভাইটও করা হয়েছে। বাবার সাথে করে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকেও নিয়ে এলেন। আচ্ছা, এইসব চড়ো অনুষ্ঠান তো শুরুই হয়নি, তো এখনই বাসায় যাচ্ছ কেন? ভালো লাগছে না, চলে যাব, দম বন্ধ লাগছে এখানে। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট বাবার সাথে দেখা করতে যাও, তোমার ভালো লাগবে। ওই তো বাবা। আমার পেছনের দিকে তাকিয়ে বলে উঠলেন কথাটা। আমি পেছনের ফিরে মামুকে দেখতে পেলাম।
উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুভ্রর সাথে গল্প করছেন। শুভ্র ৩২ দাঁত বের করে বেশ ভদ্রভাবে কথা বলে চলেছেন। শুভ্রকে দেখে মামুর সাথে কথা বলার ইচ্ছেটা চলে গেল, তাই অভ্র ভাইয়াকে কোনো রকম বুঝিয়ে চলে এলাম সেইখান থেকে। একা একা হাঁটছি রাস্তা ধরে। পেটের কাটা হালকা পোড়াচ্ছে, চুলগুলো ছাড়া থাকায় গরমও করছে হালকা, সেই সাথে চেপে ধরেছে হাজারো বিরক্তি। আজ মনটাকে আমার বড্ড বিরক্তি লাগছে। ইচ্ছে করছে মনটাকে বের করে ঘষে মেজে আবার বসিয়ে দিতে পারলে মন খারাপ ভাবটা একটু কমে যেত হয়তো। আকাশ পাতাল কল্পনায় ভর করে অগোছালো পায়ে হেঁটে চলেছি ব্যস্ত রাস্তায়। আজ রিকশার অভাব নেই, চারদিকে কত টুংটাং শব্দ, কিন্তু আফসোস আজ এই রিকশার কোনো প্রয়োজন নেই। সকাল প্রায় ৬টা। তীক্ষ্ণ কোনো শব্দে ঘুম ভেঙে গেল আমার। শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্য মাথাটা তুলে চোখ দুটো জোর করে মেলে ধরলাম। কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা বালিশের নিচ থেকে আসছে। আমার ফোনটাই বেজে চলেছে এতটা নিষ্ঠুরভাবে। ফোনটা হাতে নিয়ে আছাড় মারতে ইচ্ছে করছিল, তবুও রিসিভ করে কানে ধরলাম। সাথে সাথে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে গাধার মতো বলে উঠল চিত্রা, রোদ, এবার আমার নিস্তার নেই রে। আমি শান্ত গলায় বললাম, কেন, খুনটুন করেছিস নাকি? দুপুর ২টোয় পাত্রপক্ষ আসছে। মার ছেলেটাকে বেশ পছন্দ, মনে হচ্ছে বিয়েটা এবার হয়েই যাবে রে। এবার আমার কি হবে? আজ ভার্সিটিতে ক্লাস টেস্ট, আমি পড়বো নাকি টেনশন করব বলতো? অবশ্যই পড়বি, বিয়ে নিয়ে এত টেনশন করার কি আছে বুঝলাম না। হুট করে কবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি। এখানে এত কাঁপাকাঁপি হাঁপাহাঁপির কিছু দেখছি না আমি। তার পরেরটা তোর বরের উপর ছেড়ে দে। ১ বছর পর হসপিটালে তোর বাচ্চা নিয়ে দোলাদুলি খেলাখেলি আমার উপরে ছেড়ে দে, নো চাপ। তুই মজা করছিস? আর ইউ কিডিং উইথ মি? নো, আই এম সিরিয়াস। মজা ফজার টাইম নাই, এখন সব সিরিয়াস চলবে। মজা ফজার দিন শেষ। তুই বরং এক কাজ কর, পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়। চিত্রা অবাক হয়ে বলল, কেন, বিছানায় শুয়ে কি হবে? বিছানায় শুয়ে কি হবে, আবার দৌড়াবি ডাফার। বিছানায় শুয়ে মানুষ কি করে, অবশ্যই ঘুমাবি। এই টাইমে টেনশনের মধ্যে আমি ঘুমাবো? অবশ্যই ঘুমাবি, দরকার পড়লে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবি। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, অ্যাকচুয়ালি বলেননি, লিখেছেন। আমি এই ব্যাপারে তার সাথে একমত। তুই কি শুনবি কি লিখেছেন? চিত্রা গোমরা মুখ করে বলল, বল। উনি লিখেছেন, বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না, মোটামুটিভাবে ভয়ঙ্কর ব্যাপার। নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকা ভাবতেই গা গুলায়। হুমায়ুন আহমেদ, রোদন ভরা এ বসন্তে। বুঝলি, ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর। তাই আমি ভাবছি তোর বিয়েতে বেশি করে পারফিউম আর রুম স্প্রে গিফট করব। আইডিয়াটা সুন্দর না? তুই এমন সিরিয়াস টাইপ ব্যাপারে তাই সারাভাবে কথা বলতে পারছিস রোদ? পারবো না কেন, অবশ্যই পারছি। তুই এখন এসব ভ্যান ভ্যানানি আর প্যান প্যানানি বাদ দিয়ে ভার্সিটি চলে আয়। ক্লাস করেই মার্কেট থেকে এক্সপেন্সিভ সিসিটিভি ক্যামেরা কিনবো, বুঝলি? তো ফাটাফাট চলে আয় তো। সিসিটিভি ক্যামেরা দিয়ে কি করবি? তোর বাসর ঘরে খাটের কোনায় লাগাবো, একদম লাইভ চলবে। না থাক, বাদ দে। তোর ওই পেট মোটা জামাই রে দেখা যাবে না, গা ঘিন ঘিন করবে। আইডিয়া ক্যান্সেল, কোনো কিছু ভাবতে হবে। রোদ, তুই। আমি ফোনটা খট করে কেটে দিলাম। এখন সে ননস্টপ আমায় গালি দিবে, যা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আবারও কাঁথা টেনে শুয়ে পড়লাম, বাট লাভ হলো না। ঘুমটা কেটে গেছে। কোনো রকম ফ্রেশ হয়েই কফি হাতে ধরিয়ে গেলাম ব্যালকনিতে। সত্যি কি চিত্রার বিয়েটা হয়ে যাবে? একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপে চুমুক দিচ্ছি আর ভাবছি, চিত্রাকে ছাড়া আমি কতটা অসহায়। ওর ওপর বিরক্ত হয়েও শান্তি আছে। সেই শান্তিটার জন্যই আল্লাহর কাছে রোজ প্রার্থনা করি,
ও ভালো থাকুক, হ্যাপি থাকুক, আর সারাটা জীবন আমায় বিরক্ত করুক। বিয়ে হয়ে গেলে কি ও চেঞ্জ হয়ে যাবে? হতেও পারে, মানুষের মন বোঝা দেয়। ভার্সিটির গার্ডেনের পাশের রাস্তাটাই হেঁটে চলেছি। এদিকটা খুব নীরব। চিত্রা একটু আগেই চলে গেছে। আন্টির কড়া হুকুম 1:30টার আগে ফিরবে, ছেলে আসবে দেখতে। চিত্রের মুখটা শুকনো ছিল। ওই শুকনো মুখটা দেখে কেন জানি মন খারাপ লাগছে বেশ। তাই এই নির্জন পথে হেঁটে মন শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছি। হঠাৎই কিছু ছেলেকে দেখতে পেলাম ভার্সিটির পেছনের দিকে। দিনের বেলায় ছেলেরা নেশা করে জানা ছিল না। ওদের দিকে চোখ পড়তেই ফিরে হাঁটা দিলাম, কিন্তু যা হওয়ার তাই হলো। সবাই মিলে পথ আটকে দাঁড়ালো আমার। নারীর দেহের নেশা নাকি বড় নেশা, তারাও এখন সেই নেশায় আসক্ত। ওরা কোনো কথা বলছে না, হেলে দুলে একে অপরকে ইশারা করছে। আমি কি করব বুঝতে পারছি না, কোনো ফিলিংসই কাজ করছে না। একটা ছেলে হুট করেই আমার হাত চেপে ধরলো। আমি চিৎকার দেওয়ার আগেই ছেলেটি চাপা আর্তনাদের মতো শব্দ করে ছিটকে পড়লো। বাকিরা এমনি এমনি সরে গেল অসম্ভব রকমের ভয়ে। আমি ওদের চোখের দৃষ্টি অনুসরণ করেই শুভ্রকে দেখতে পেলাম। ফর্সা মুখটা লাল টকবগে হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ দুটোতে যেন কেউ সূর্য এঁটে দিয়েছে। উনি আমাকে না দেখার ভাব করে ওদের দিকে এগিয়ে গিয়েই কয়েকটা চর বসিয়ে দিল গালে। রাগী গলায় বলল, তোদের সাহস কি করে হয় আমার ভার্সিটিতে মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে? হাউ ডেয়ার অল অফ ইউ! তোরা বুঝতে পারছিস তোদের অবস্থা অ্যাকচুয়ালি কি হতে পারে? কি বুঝতে পারিসনি? বল, কি বুঝতে পারিসনি? কথাটা বলে আবারও মারতে গিয়েও আমার দিকে এক নজর তাকিয়ে থেমে গেল। কাউকে ফোন করে কিছু একটা বলতেই একদল ছেলে এসে ওদের নিয়ে গেল। উনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন, আমার দিকে তাকাচ্ছেন না। আমি বুঝতে পারছি না কি করব। আমার কি ওনাকে থ্যাঙ্কস বলা উচিত, নাকি এভাবেই চলে যাওয়া উচিত? অনেক ভেবে মানবতার খাতিরে বলেই উঠলাম থ্যাঙ্কস। উনি কথাটা শুনেই আমার দিকে তাকালেন। রাগে ওনার চোখ জ্বলছে। এই চোখে তাকানোর ক্ষমতা আমার নেই। আমি মাটির দিকে তাকিয়ে আবারও বলে উঠলাম, আমাকে সেভ করার জন্য থ্যাঙ্কস ভাইয়া। সাথে সাথেই দৌড়ে এসে হাত চেপে ধরলেন আমার, দাঁতে দাঁত চেপে বললেন, তোমার এই সস্তা থ্যাঙ্কস তোমার কাছেই রাখো। আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে কেন এসেছিলে? নিজেকে বিলিয়ে দিতে? তোমার দ্বারা সবই সম্ভব। আমি কিছু বলছি না। ওনার কথা আমার কানে ঢুকছে বলে মনে হচ্ছে না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার হাতের দিকে, যে হাতে উনি আমাকে চেপে ধরে আছেন। ভার্সিটির প্রথম দিনের পর আজই উনি আমাকে প্রথম টাচ করলেন, কিন্তু মনে হচ্ছে উনি আমার দৃষ্টি অনুসরণ করে হাতের দিকে তাকাতেই তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিলেন। আমি ওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, আবার একটু ধরবেন প্লিজ? কেন জানি মনে হচ্ছে আপনার স্পর্শ। আর কিছু বলতে দিলেন না উনি, তার আগেই উনি ধমক দিয়ে চলে গেলেন সেখান থেকে। আর আমার মনে রেখে গেলেন সন্দেহ। আপু আর আমি তৈরি হচ্ছি বাইরে যাব। আজকে আইসক্রিম, ফুচকা, চটপটি যা সামনে পাবো সব খেয়ে পেট ভরাবো। আপুর সাথে বের হওয়া একটা প্লাস পয়েন্ট হলো, আপু কখনো না বলে না। 2-3 প্লেট ফুচকা সবার করে দিলেও আপু হাসি মুখে বিল পে করে দেয়। কি সুইট বোন আমার। কালকে আপু চলে যাবে, ভার্সিটির ছুটি শেষ তার। তাই আজকে এত আয়োজন করে ঘুরতে যাওয়া। নীল শাড়ি, নীল চুড়ি, একদম এলাহি কাণ্ড। দুজনের রেডি হয়ে বের হতেই দেখি মামু আর অব্র ভাইয়া বসে আছে। কাল তাদের বাসায় দাওয়াত। আমাদের দেখেই মামু হাসি মুখে বলে উঠলেন, রোদমা, কোথায় যাচ্ছিস? মামু ঘুরতে যাচ্ছি, আজ ফাটিয়ে খাবো। আপু তো কাল চলে যাচ্ছে, তাই তুমি আবার সাথে যেতে চেও না, তোমায় নেওয়া যাবে না। এখানে শুধু ইয়াংস্টারদের কর্তৃত্ব, বুড়োদের নেওয়ার নিয়ম নেই। মামু আমার কথায় হুহা করে হেসে উঠলেন, হাসি মুখেই বলে উঠলেন, আচ্ছা, যাব না। তবে তুই কিন্তু ভুল বললি। আমি এখনো যথেষ্ট ইয়াং। দেখতে তো ভদ্র, আর আমার মধ্যে কাকে বেশি স্মার্ট লাগছে? অবশ্যই আমাকে। কথাটা বলে মামু নিজেই হেসে দিলেন, সাথে আমরাও। তারপর হঠাৎই হাসি বন্ধ হয়ে
বন্ধ করে বলে উঠলেন, রুহিমা, কেন মামু? কাল একটু কাজ ছিল, তুমি কালকের দিনটা ম্যানেজ করে থেকে যাও, হবে না? ঠিক আছে মামু, থাকবো, আপনি চিন্তা করবেন না। দেন গ্রেট। তাহলে আমরাই যাই মামু, তুমি বসে বসে চা খাও আর বয়স বাড়াও। তবে রে, দিন দিন দুষ্টু হচ্ছিস তুই রোদ। আচ্ছা, তোরা একা না গিয়ে অব্রকে নিয়ে যা। না, আমরা একাই যাব। আরে বডিগার্ড হিসেবে নিয়ে যা, হা 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 হা। বডিগার্ড আইডিয়া খারাপ না। এই যে ভাইয়া, হবেন নাকি বডিগার্ড? ফ্রি বডিগার্ড, নো পেমেন্ট। কোমরে হাত রেখে বললাম, বাবা বলে সুন্দরী মেয়েদের বডিগার্ড হওয়াও দোষের কিছু নয়, বরং সৌভাগ্যের বিষয়। এসব বিষয়ে না বলতে নেই, ফটাফট নির্লজ্জার মতো হ্যাঁ বলে দিতে হয়। আমি আবার খাঁটি বাংলা না বলতে পারি না। আর সুন্দরী মেয়েদের তো কোনো কালেই না। অব্র ভাইয়া কথাটা যে আপুকে উদ্দেশ্য করে বলল তা বেশ বুঝতে পারছি। আমি আর চোখে আপুর দিকে তাকাতেই দেখি সে লজ্জায় লাল নীল গোলাপি হয়ে যাচ্ছে ক্রমাগত। বাহ, মাইয়া দেখি লজ্জাবতী লতিকা। অব্র ভাইয়া আর আমি পাশাপাশি হাঁটছি, হাতে আইসক্রিম, দুজনেই নানা গল্পে মশগুল। আপুর একটা কল আসায় সে পেছনে পড়েছে, আমাদের দাঁড়াতে নিষেধ করে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সে। তাই আমরাও তার অপেক্ষা না করে হাঁটা দিয়েছি। হঠাৎই কোথা থেকে শুভ্র ভাইয়া এসে হাজির, একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি। আমি আর ভাইয়া দুজনেই অবাক, এভাবে সামনে দাঁড়ানোর মানে কি? ভাইয়া ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, কি সমস্যা? অনেক সমস্যা। উনি কথাটা দাঁতে দাঁত চেপে বলেই ঘুরে হাঁটা দিল। কিছুটা গিয়ে আবারও ফিরে এসে আমার হাত থেকে আইসক্রিমটা ছো মেরে নিয়ে পাশের ড্রেনে ফেলে দিয়ে আবারও হাঁটা দিল। আমি তো অবাক, অব্র ভাইয়া আরও অবাক। এবার আমার অব্র ভাইয়া প্রতি রাগ লাগছে। উনি কিছু বললেন না কেন? ওয়াই, এই সাদা বিলাইটাকে কেন এভাবে ছেড়ে দিল? ভাইয়া, উনি আমার আইসক্রিম নিয়ে চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হুট করে এভাবে নিয়ে নিবে আমি জানতাম নাকি? আদা খাওয়া নিয়ে কি লাভ বুঝলাম না। আমাকে বললে তো নতুন দেখেই কিনে দিতাম। আশ্চর্য তো, উনি ডাকাতি করে নিয়ে গেলেন। কোনো ডাকাত কি ডাকাতি করার আগে আপনাকে বলবে, স্যার আমি ডাকাত, ডাকাতি করব, পারমিশন পাওয়া যাবে? ডাকাত তো হুটহাট ডাকাতি করবে, এটাই নিয়ম। এদের উপরে আমাদেরও হুটহাট ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখানে আপনাকে দেখে তো মনে হচ্ছে আমার আইসক্রিম নিয়ে গেল, তাতে আপনার মাথা ব্যথা নেই। আপনি তো ওনাকে আইসক্রিম কিনে দিতে পারেননি। এই দুঃখে কাতর রাগী গলায় বললাম, আরে তা নয়, আসলে কি? আপনি ওনাকে কিছু বললেন না কেন? 2-3টা ঘুষিও তো দিতে পারতেন। দিনে দুপুরে ডাকাতি করে গেল। হাহ, আমি মামুকে বলবো ইউ আর এ ভেরি ব্যাড বডিগার্ড। সরি বোন, দোষ হয়ে গেছে, মাফ কইরা দেন। নেক্সট টাইম এমন করলে দিব এক চর, প্রমিস। মাত্র একটা? তো কয়টা? 10-12টা। আচ্ছা 5টা দিব। মানুষকে আঘাত করা মহাপাপ, তো আল্লাহ পাপ দেয়, জানো না? ওনার কথার ভঙ্গি দেখে দুজনেই হেসে দিলাম। ভার্সিটি শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার কারণ হলো অভ্র ভাইয়া, আজ ওনাদের বাসায় যাওয়ার কথা। সবাই সকালেই চলে গেছে, শুধুমাত্র আমিই রয়ে গেছি ভার্সিটিতে ক্লাস ছিল বলে। মামু ফোন করে বলে দিয়েছে অভ্র ভাইয়া আসবেন, একা যেন না আসি। তাছাড়া এর আগে যেহেতু যাইনি, চিনিও না। চিত্রাও আমার পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক অভ্যাস, মন খারাপ থাকলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, একটা কথাও বলবে না, এমনকি হু হাও না। সারাদিন তাই করেছে, এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। চিতাবাঘ, তোর জামাই উঠবি কেমন দেখতে রে? উত্তর না দিলে তোর বিয়া তাড়াতাড়ি হয়ে যাবে, আমিন। দেখিনি, শুধু পেট দেখেছি, মুখ দেখিনি। হায় আল্লাহ, কস কি? মুখের আগেই পেট? তোরা তো দেখি হেব্বি ফাস্ট। কিন্তু দোস্ত, আমি যতটুকু জানি ছেলেরা শাড়ির ফাঁকে ফুঁকে উকি ঝুঁকি দিয়ে মেয়েদের পেট দেখে। কিন্তু দোস্ত, তুই তোর পেট মোটা জামাইয়ের পেটে
কি এমন সম্পদ খুঁজে পেলি বুঝলাম না, কাহিনী কি? কোনো কাহিনী না, আমি লজ্জায় মাথা উঠাতে পারিনি। মাথা নিচু করে রাখাই চোখ ওনার পেট পর্যন্তই পৌঁছেছে। অবশ্যই পাঞ্জাবিতে ঢাকা পেট, আর ওনার পেট মোটা নয়, স্লিম। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ব্যাটার প্যাট দেখেই প্রেমে পড়ে গেছিস। একদম না। ঢং কমায় মার। আর তুই এই না বিয়ে করতে চাস না, তাহলে লজ্জাবতী লতিকা হয়ে বসেছিলি কেন? বিয়ে করতে না চাইলে কি আমি লজ্জা পাবো না? এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি লজ্জা পাবো না? না পাবি না। কেন পাবি? তোর বাড়ি, তোর ঘর, ইভেন সোফাটাও তোর, খাচ্ছেও তোদের খাবার। লজ্জা তো ওদের পাওয়া উচিত, তুই কেন পাবি? বিয়ের জন্য রাজি থাকলে না হয় লজ্জাটা মানা যেত। যেহেতু রাজি না, সেহেতু কোনো লজ্জা পাবি না, বরং এমনভাবে তাকাবি ছেলে যেন ভয় পেয়ে মায়ের আঁচল ধরে বলে, মাম্মা মাম্মা আমি বিয়ে করব না। তা না করে লজ্জায় লাল হয়ে সেজে বসেছিলি। ছেলে যে তোকে স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলেনি, এটাই তো তোর ভাগ্য। আমার লজ্জা লাগলে আমি কি করব? আমার লজ্জা লাগলে আমি কি করব? ঢং, যা তো এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? সে আসবে নাকি? জি না, আমার না, তোর সে আসবে বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমার সে না, ভাইয়া আসবে। যা তো ভাগ। চিত্রা বলে যাওয়ার কিছুক্ষণ পরেই অব্র ভাইয়া এলো। পাশে আপু আছে। আমাকে দেখেই হাসি মুখে গাড়িতে উঠতে বললেন উনি। আমিও হাসি মুখে পিছনের সিটে গিয়ে বসে পড়লাম। আমি বসার 2 মিনিট পরেই আরেকজন হুড়মুড় করে ঢুকে গেল গাড়িতে। চমকে গিয়ে পাশে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। আমি তো ওনাকে দেখেই অবাক, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন হলো বলে মনে হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো আপুর দিকে তাকিয়ে। তাড়াতাড়ি চালাও, ক্ষুধা লাগছে ব্যাপক। এই তুমি নিশ্চয়ই রুহি? কেমন আছো রুহি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি? এই তো ভালো, বাট আপাতত ক্ষুধায় কাতর। এনিওয়ে, তুমি এবার ফাইনাল ইয়ার, রাইট? হ্যাঁ ভাইয়া। গুড। আমার 1 বছর জুনিয়র। ভাইয়ার থেকে 4 বছর জুনিয়র তুমি। আপনি মাস্টার্স করছেন? হ্যাঁ, তোমার নামটা বেশ সুন্দর, তুমিও বেশ মিষ্টি মেয়ে, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। কৌতূহল হয়ে কি বিষয় ভাইয়া? এর মতো ঝগড়ুটে মেয়ে তোমার বোন কি করে হলো? স্ট্রেঞ্জ। কুড়িয়ে পেয়েছিলে বুঝি? ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? কে না কে গাড়িতে এসে বসে গেল আর আপনি কিছু বলছেন না। আর এখন তো আমাকেও অপমান করছে। কাল আইসক্রিমও কেড়ে নিয়েছিল। আপনি কিছু বলবেন না, আমি নেমে যাব। এই না না, দাঁড়াও, আমি ওকে বকছি। এই শুভ, ওকে জ্বালাচ্ছিস কেন বলতো? মার দিব একটা। আমি কই জ্বালাচ্ছি ভাইয়া? ও নিজে নিজে জ্বললে কি করতে পারি বলো তো? ভাইয়া কথাটা শুনেই আমি হ্যাং। তার মানে মামু যে ছোট মহাশয় বলতেন, ওটা ইনি? হায় আল্লাহ, এত দেখি সোজা বাঘের গুহায় গিয়ে পড়লাম। কিন্তু আমায় কেউ বলেনি কেন? ওনার কথা শুনেই তো বোঝা যাচ্ছে উনি আগে থেকেই জানতেন যে আমি ওনার ফুপ্পির মেয়ে। তবুও কত বাজে বিহেভ করেছে আমার সাথে। কি ফাজিল! নিউ মার্কেটের সামনে থেকে গেল গাড়ি। মামু অব্র ভাইয়াকে কী সব কিনে নিতে বলেছেন, কিন্তু এই সাদা বেলাইয়ের সেই ধৈর্য থাকলে তো সে কিছুতেই অব্র ভাইয়ার সাথে যাবে না। এই মুহূর্তেই বাসায় যেতে চায় সে, অ্যাট এনি কস্ট। অব্র ভাইয়া হয়তো জানে একে বলে লাভ হবে না, তাই তাকে কিছু না বলে আপুর দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলেন, কেউই কিন্তু আমার সাথে যাবে না। সাথে সাথেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, রুহিকে নিয়ে যাও ভাইয়া, ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর চয়েস অনেক সুন্দর। রুহি যাবে ভাইয়ার সাথে প্লিজ? আমি ওনার কথায় চরম অবাক। এই ছেলেকে দেখে কে বলবে এই ছেলে এতটা ফাজিল? আপুকে এত কিউট করে প্লিজ বলছে। আপু তো নির্ঘাত ভাববে এই পোলা ইনোসেন্টের দোকান, কিন্তু আসলে তো তা নয়, একদম অসভ্য। শুভ্র ভাইয়ার কথায় আপু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে গাড়ি থেকে নেমে গেল। আমিও নামতে যাব, ঠিক তখনই শুভ্র ভাইয়া বলে উঠলেন, একেও নিয়ে যাও, যদিও কাজে কিছুই লাগবে না, তবুও নিয়ে যাও।
ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আপনি না বললেও আমি যাব। আপনার মতো থার্ড ক্লাস পার্সনের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। কথাটা বলে নামতে গেলেই বাদ সাধলো আপু। এই না না, তোকে আসতে হবে না। কি রোদ বাইরে দেখেছিস? সকালে তো ব্রেকফাস্টটাও করিসনি ঠিকঠাকভাবে। এখন 2টো বাজে। পরে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে গেছিস। একটা মেয়ে শপিং করতে করতে বেহুশ। কি বৃষ্টির অবস্থা হবে বলতো? তার থেকে তুই শুভ্র ভাইয়ার সঙ্গে চলে যা, বাসায় গিয়ে রেস্ট নিবি। গো। না, ওনার সাথে আমি কিছুতেই যাব না। তাছাড়া তুমি তো একা গেলে আনইজি ফিল করবে। আমি ম্যানেজ করে নিব। তবুও তোর হেলথের সাথে নো কম্প্রোমাইজ। তোর তো একটুতেই প্রেশার লো হয়ে যায়। সো তুই বাড়ি যা, আর একটাও কথা না। আপুর কথায় মুখ ফুলিয়ে বসে পড়লাম। এই বলদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবুও যেতে হচ্ছে। উফ, অসহ্য। কিছুক্ষণের মধ্যেই অব্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া হয়ে গেলেন, আর আমার মতো অবলা নারীকে এই নরপিশাচের কাছে রেখে গেলেন। উফ, দুজনেই চুপচাপ বসে আছি। ওনার ভাব দেখে মনে হচ্ছে শুধু ওনার পাশে কেন, ওনার ত্রিসীমানার মধ্যে কেউ নেই। আজাইরা। হঠাৎই একটা মোড়ে গাড়ি থেমে গেল। সাথে সাথেই একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো জানালার পাশে। ছেলেটা ক্রমাগত হাঁপাচ্ছে, মনে হচ্ছে বেশ দৌড়েছে সে। হাঁপাতে হাঁপাতে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ভাই, যে বার্গার আনতে বলেছেন ওইটা তো পাই নাই, তাই চিকেন বার্গার নিয়ে আসছি, আর আইসক্রিমও আনছি। উনি সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন, ওটা আমার জন্য নয় সাকিব, পাশের জনকে দে। ওনার কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে ব্যাককল মার্কা হাসি দিয়ে বলল, ভাবি ধরেন, একদম ফ্রেশ আনছি। ওনার ভাবি কথাটায় আমি ভুরু কুচকে তাকাতেই সে তাড়াহুড়ো করে বলল, সরি সরি আপুমণি। সাকিব, গাধার মতো দাঁড়িয়ে না থেকে খাবারটা সামনে রেখে চলে যা। তোর না 3টায় ক্লাস? হ্যাঁ ভাই। তাহলে দাঁড়িয়ে আছিস কেন হাম্মক? সরি ভাই, আসি ভাবি। সরি 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 আপুমণি, আসি। হ্যাঁ। কথাটা বলেই আবারও দৌড় লাগালো ছেলেটি। এবার আমি ওনার দিকে ভুরু কুচকে তাকালাম, কিন্তু সেদিকে তার ভুরুক্ষেপ নেই। অদ্ভুত মানুষ। আমি রাগী গলায় বললাম, ওই ছেলেটা আমায় ভাবি রাখলো কেন? উনি ভাবলিসহীন ভাবে বললেন, ওটা ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব। আপনি নিশ্চয়ই ওকে শিখিয়ে দিয়েছেন যেন ও আমায় ভাবি ডাকে। উনি শয়তানি হাসি দিয়ে বললেন, ও আরে জোক। ও হ্যালো, আমি কোন দুঃখে বলতে যাব? আমার মনে হয় তুমি দেখতে হয়তো ওর ভাবির মতো, তাই তোমাকে দেখলেই ওর ভাবি ভাবি ফিলিংস আসে। একদম মিথ্যা বলবেন না। আর এসবের মানে কি? বার্গার, আইসক্রিম, এসব কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, নিজেকে জাস্ট সেভ করতে চাইছি, কিছু প্রমাণ করতে চাইছি না। সেভ কার কাছে? তোমার থেকে। হোয়াট? তোমার প্রেশার অলওয়েজ লো থাকে, ওভারঅল 90-50, আর সকাল থেকে না খেয়ে থাকায় এখন তা 90-30 এ নেমে যেতে পারে। মোরাল অফ দ্য স্পিচ হলো, তুমি এখনই সেন্সলেস হয়ে যেতে পারো। আর আমার মনে হয় কি জানো, তুমি ইচ্ছে করে এমনটা করছো যেন সেন্সলেস হয়ে আমার কোলে চড়তে পারো। ও মাই গড, চিন্তা করা যায় কি ভয়ানক মেয়ে। জীবনেও না। আমি মরে গেলেও আপনার কোলে উঠব না। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, প্রিন্স চার্মিং, যত সব আজাইরা। আর আপনি আমার ফিজিক্যাল কন্ডিশন কি করে জানলেন? সন্দেহের দৃষ্টিতে বললাম। উনি কিছু না বলে মুচকি হাসলেন। ওনার হাসিতে পিত্তি জ্বলে যাচ্ছে আমার। অসভ্য ছেলে। হাসিতেও একটা শয়তান শয়তান ভাব আছে। আবারও নীরব হয়ে গেল গাড়ির পরিবেশ। উনি খুব সফটলি গাড়ি চালাচ্ছেন, আর পাশে বসে আমি ছটফট করছি। পেটের মধ্যে হাজারো প্রশ্ন কিলবিল করছে। ওনাকে জিজ্ঞেস করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না। উনি কি উত্তর দেবেন? আচ্ছা, জিজ্ঞেস করেই দেখি, যা হবার হবে। সকল দ্বিধাদ্বন্দ্বকে জলাঞ্জলি দিয়ে প্রশ্নটা করেই ফেললাম। একটা কথা জিজ্ঞেস করি না, মানে বলছিলাম কি, আপনি কবে থেকে জানেন যে আপনি আমার মামুর ছেলে? আমি তোমার মামুর ছেলে হতে যাব কেন? আমি আমার বাবার ছেলে।
এখন আনফরচুনেটলি আমার বাবা যদি তোমার মামু হয়, দেন হোয়াট ক্যান আই ডু? উফ, এত প্যাচান কেন? বলুন না কবে থেকে জানেন? খাবারটা খেলে বলবো। আমি ফটাফট বার্গারটা হাতে নিয়ে ফেললাম। ওকে, খাচ্ছি, এবার তো বলুন। উনি মুচকি হেসে আবারও গাড়ি চালানোয় মনোযোগ দিলেন। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন,